বাড়িতে উৎসব মুখর পরিবেশ, চারিদিকে লাল নীল বাতি জ্বলছে। আজ আমার বাবার বিয়ে, হ্যাঁ আমার বাবার দ্বিতীয় বিয়ে। আমরা 4 বোন থাকা সত্ত্বেও 60 বছর বয়সে বংশ রক্ষা করার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। ছেলে সন্তান হলো বংশের প্রদীপ। মেয়ে সন্তান কখনো বংশ রক্ষা করতে পারে না, তাই তারা বংশের প্রদীপও হতে পারে না। আমার মায়ের অপরাধ, সে একটা ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, তাই বাবা ছেলে সন্তানের জন্য আর একটা বিয়ে করতে যাচ্ছে। বাবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, পরে কি ভেবে রাজি হয়ে গেল। আমার চাচা ফুফুরা মূল চক্রান্তকারী, তারাই বাবাকে বিয়ের জন্য পরামর্শ দিয়েছেন। তাদের এক কথা বলা হইল বংশের প্রদীপ। ভাইজান, তুমি মারা গেলে যে কি হইবে? এত বিশাল সম্পত্তি জামাইরা লুইট্টা পুইট্টা খাইবে। তোমার নাম ডাক ধুলায় মিশে যাবে। আলী আহমেদ খন্দকারের নাম ডাক কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমরা কি সমাজে বাস করি? ছেলে সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মান বৃদ্ধি পায়, আর কন্যা সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মানহানি হয়। কন্যা সন্তানরা কি বাবার ঔরসের সন্তান না? আমি বাবার সামনে বসে আছি, বাবাকে আজ খুব খুশি দেখাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে, এখন সৌদি আরব থেকে আনা সুগন্ধি আতর গায়ে মাখছে। শুনেছি বাবা যাকে বিয়ে করবে সে আমার বড় আপার বয়সী। অনেক গরিব ঘরের মেয়ে, বাবার সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে দিচ্ছে। মা বলেছে এখন থেকে মা আমার সাথে থাকবে, তাই মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে এনে গুছাচ্ছে। মায়ের চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কেঁদেছে। ফুফুরা মায়ের রুমটা ফুল দিয়ে সাজাচ্ছে, এখন থেকে নতুন মা ওই রুমে থাকবে। মাও তো একদিন এমন ভাবে বউ সেজে এসেছিল বাবার ঘরে, হয়তো মায়ের জন্য এভাবে বাসর ঘর সাজিয়েছিল। কিন্তু আজ মায়ের 35 বছরের ভালোবাসার ইতি টানতে যাচ্ছে। মা কি জানতো এই বয়সে এসে তাকে সতীনের সংসার করতে হবে? আর যাই হোক, কোন স্ত্রী চায় না তার ভালোবাসার ভাগ অন্যকে দিতে? আর আজ পৃথিবীর সব থেকে কঠিন কাজই আমার মা করতে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটাকে হাজারো কষ্টের মাঝে গড়ে তোলা সংসারটাকে অর্ধেক ভাগ দিতে হবে। কপালের লিখন না যায় খণ্ডন, মায়ের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। আমার চাচা ফুফুরা চেয়েছিল তাদের গণ্ডমূর্খ ছেলেদের সাথে আপুদের বিয়ে দিয়ে সব সম্পত্তি ভোগ্য করে খাবে, কিন্তু মায়ের জন্য পায়নি। এই জন্য মায়ের উপর অনেক ক্ষোভ ছিল তাদের, তাই তো বাবাকে কান পরামর্শ দিয়ে বিয়েতে রাজি করিয়েছে। আর বাবাও পুত্র সন্তানের আশায় বিয়েতে রাজি হয়ে গেল। বাবার নতুন বউয়ের যদি ছেলে না হয়, তাহলে বাবা কি আবারও আর একটা বিয়ে করবে? দেখো তো, আমি একাই বউ বউ করে যাচ্ছি, আমার পরিচয়টা দিতে ভুলে গিয়েছি। আমি শারমিন নিশি, ক্লাস 8-এ পড়ি, 4 বোনের মধ্যে সবার ছোট। আমার বড় বোনের নাম জান্নাত, 4 বছর হলো বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। মেজো আপু আইন নিয়ে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ছোট আপু ইন্টার 2য় বর্ষে পড়ে। মজার বিষয় হলো বাবা যে বিয়ে করছে আপুরা কেউ জানে না, কারণ আপুরা জানলে এই বিয়ে কখনো হতে দিত না। কি আজব ব্যাপার, যেখানে বাবা মেয়ে বিয়ে দেবার কথা সেখানে বাবা নিজেই বিয়ে করতে যাচ্ছে। বাবার খুব ইচ্ছা আমি যেন তার বিয়ের বরযাত্রীতে যাই, কিন্তু আমি মাকে একা রেখে কোথাও যাব না। বিয়ে করে বাবা নতুন মাকে নিয়ে এসেছে। সবার সাথে নতুন মাকে পরিচয় করিয়ে দিচ্ছে। নিশি, এদিকে আসো, এটা হলো তোমার নতুন মা। এখন থেকে ওনাকে ছোট মা বলে ডাকবে। আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, ঠিক আছে বাবা। মা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। মা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আমি মাথায় তেল দিয়ে দেই। না মা, তুমি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা বলেছে কাল স্কুলে যাওয়া লাগবে না। পৃথিবী উল্টে গেলেও পড়াশোনা বন্ধ দেওয়া যাবে না, কাল তুমি স্কুলে যাবে। তোমাদেরকে অনেক বড় হতে হবে। সবাই গর্ব করে বলবে খন্দকার বাড়ির মেয়ে। সারা রাত মা একটু ঘুমায়নি, ডুকরে ডুকরে কেঁদেছে। আমি একাই ছিলাম মায়ের কষ্টের সাক্ষী। সকালে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। আমি মাথা নিচু করে ক্লাসে ঢুকে পড়লাম। নীলা আমার ক্লাসমেট, ওর সাথে কখনো আমার ভালো সম্পর্ক ছিল না। নীলার কাজ হলো আমার পিছনে লেগে থাকা। কিরে নিশি, শুনলাম তোর বাবা নাকি বিয়ে করেছে?
আচ্ছা, তোর যদি ভাই হয় তাহলে তোর আব্বারে কি বলে ডাকবেন না? নীলার কথা শুনে ক্লাসের সবাই হাসিতে ফেটে পড়েছে। স্যার এসে ওদের কথা শুনে ফেলে সবাইকে খুব বোকা দেয় আর নীলাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। স্যার আমার হাতটা ধরে বাহিরে নিয়ে এসেছে। স্কুলের জারুতলায় বসে স্যার শুধু একটাই কথা বলেছে, নিশি, জীবনটা বড় কঠিন রে মা। চলার পথে শত বাধা আসবে, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না। এর মধ্যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। কে কি বলে তা মাথায় নেবে না, তোমার শুধু একটা জিনিস মাথায় রাখবে, পড়ালেখা করে দেখিয়ে দেবে মেয়েরাও বাবার সম্মান ধরে রাখতে পারে, চলার পথে বাবা মায়ের লাঠি হতে পারে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। আমি মুগ্ধ হয়ে স্যারের কথাগুলো শুনেছি আর মনে মনে প্রতিজ্ঞা করেছি মায়ের মনের আশা পূরণ করব। আমি ডাক্তার হব। স্কুল থেকে এসে মাকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। পুকুর পাড় গিয়ে দেখি মা কাঁদছে। আমি যে মাকে জড়িয়ে ধরে আছি। মা গো, তুমি কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করব। তোমার সব দুঃখ দূর করে দেব। বাড়ির সবাই খুব খুশি, ছোট মার বাচ্চা হবে। বাবা ছোট মায়ের খুব যত্ন করে। ছোট মাকে আমার খুব একটা পছন্দ না। সবার সামনে ভালো ব্যবহার করলেও আমি একা থাকলে বাজে ব্যবহার করে। ওই দিন বাবার সাথে বাজারে যেতে চেয়েছিলাম, ছোট মা বাবার সামনে নোংরা ভাষার রাগারাগি করলো বলে এত বড় দামি মায়া বাজারে যাবে কি করতে, বেরাবো শরীরে কাগজতে। আমি লজ্জায় কেঁদে দিয়েছি। বাবা ওই মহিলাকে কিছুই বলেনি, শুধুই চুপ করো। আমি জীবনেও বাবার সাথে কোথাও যাওয়ার কথা মুখেও আনবো না। এদিকে বড় আপুর শ্বশুর বাড়ির লোকেরা বাবার উপর রেগে আছে। আপুকে এখানে আসতে মানা করে দিয়েছে। 1 বছর হয়ে গেছে আপুরা বাড়িতে আসে না। বাবা আগের মতো আপুদের সাথে যোগাযোগ করে না। আগে প্রতি মাসে একবার করে ছোট আপুকে দেখে আসতো, এখন আপুদের সাথে ফোনে কথা বলারও সময় নাই। বাসায় লোকজনে ভরা, আত্মীয় স্বজনরা সবাই এসেছে। ছোট মায়ের ছেলে হয়েছে। বাবা আজ অনেক খুশি। একটা গরু, 2টা ছাগল জবাই দেয়া হয়েছে, সমস্ত গ্রামের লোকেদের খাওয়ানো হবে। আকিকা দিয়ে ভাইয়ের নাম রাখা হয়েছে খন্দকার ফজলে আরমান। ভাইটাকে আমাদেরকে ধরতে দেয় না। আমরা নাকি ভাইয়ের বড় শত্রু, সুযোগ বুঝে মেরে ফেলবো। বাবা এসে মায়ের আঁচলের থেকে চাবির গোছাটা খুলে নিয়ে গেছে। ছোট মা বাবার কাছে আবদার করেছে সংসারের সব দায়িত্ব সে চায়। বাবা উপহার হিসাবে সংসারের কর্তৃত্ব ছোট মাকে দিয়েছে, কারণ সে ছেলের মা। আমার মা এখন আর এই পরিবারের কেউ না, মায়ের প্রয়োজন নাই। আমি জানি বাবার উপর মায়ের অনেক অভিমান, তাই পুতুলের মতো সবকিছু দেখেও দেখে না। ছোট মায়ের বড় ভাই এসেছে, এখন থেকে আমাদের সাথে থাকবে। বাবার সাথে ব্যবসায় দেখাশুনো করবে। বাবা একা ব্যবসায়ের সব দিক একা সামলাতে পারছে না, তাই ছোট মা ওনার ভাইকে খবর দিয়ে এনেছে। লোকটা কেমন করে যেন মায়ের দিকে তাকিয়ে থাকে। আমার ওই মামাটাকে সুবিধার মনে হয় না। কারণে অকারণে আমাদের রুমের সামনে দিয়ে ঘোরাফেরা করে। বাবাটা না কেমন যেন হয়ে গেছে, আমাকে এখন আর একদম ভালোবাসে না। 3 দিন ধরে বাবাকে বলেছি একটা নোট, বই আর কাগজ লাগবে। বাবার মনে থাকে না, অথচ ভাইয়ের জন্য ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে। বাবা বাহিরে থেকে এসেই ছোট মায়ের রুমে চলে যায়, আমাদের সাথে কথা বলতেও মনে হয় বাবার কষ্ট হয়। বাবা, তোমার মনে আছে আমি মিষ্টি পছন্দ করতাম বলে তুমি আমাকে আদর করে মিষ্টি নামে রাখতে। মা রাগ হবে দেখে তুমি প্রতিদিন লুকিয়ে আমার জন্য মিষ্টি কিনে আনতে। সপ্তাহে একবার করে গঞ্জে নিয়ে যেতে নতুন কাপড়, চুড়ি, কত কি কিনে দিতে। বাবা গো, এই কদিনে কিভাবে সবকিছু ভুলে গেলে? কতদিন আমাকে মিষ্টি বলে ডাকো না। ছোট মা স্যারকে বাসায় পড়াতে আসতে মানা করে দিয়েছি, এগুলো বাড়তি খরচ। আমাকে একটা কোচিং খরচ দেবে। শুধু আমার না, আপুদের পড়ার খরচ দিতে বাবাকে মানা করে দিয়েছে। ছোট মা বলে মায়া মায়ের এত পড়ালেখা করে কি হবে? আপুরা নাকি পড়ালেখার নাম করে শহরে পোলাগো লগে ফসিনসি করে বেড়ায়। আমাদের লেখাপড়া বন্ধ করার তোমরা কে?
তোমরা হয়তো ভুলে গেছো সম্পত্তি বাবার একার না, আমার মায়ের অর্ধেক সম্পত্তি। আমাদের পড়ার খরচ কখনো বাবা দেয়নি, সারা জীবন মা দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে বাবা ছোট মায়ের সামনে বসে আমাকে মেরেছে। বাবা, তুমি আমাকে কিভাবে মারতে পারলে? কদিন থেকে মায়ের শরীরটা ভালো না, কিছু খেতে পারে না, বমি করে, মাঝে মাঝে বুকে ব্যথা ওঠে। বিকালে ডাক্তার চাচা আমাকে দেখতে আসবে। ওদিকে বড় আপু আমাদের চিন্তায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। মায়ের হৃদরোগের সমস্যা হয়েছে। ডাক্তার চাচা আমাকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে বলেছে। বাবা ব্যবসায় কাজ নিয়ে অনেক ব্যস্ত, মাকে নয় ডাক্তার দেখানোর সময় নেয়, অথচ আগে মায়ের সামান্য জ্বর হলেও চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথার তুল তোমাকে জোর করে ডাক্তার কাছে নিয়ে যেতে। বাবা মায়ের প্রতি তোমার সেই ভালোবাসা গেল কোথায়? স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি তোমার ভালোবাসা এত তাড়াতাড়ি ভাগ গেল। ছোট আপু আর বড় মামাকে খবর দেওয়া হয়েছে আগামীকাল এসে মাকে ঢাকা নিয়ে যাবে। আমার 4 বোন ভালো রেজাল্ট করলে বাবা খুশিতে এলাকার সবাইকে মিষ্টি খাওয়াতো। ছোট আপু কুয়েটে চান্স পেয়েছে, বাবা হয়তো ভুলে গেছে সেই খুশির দিনগুলোর কথা। আমার বার্ষিক পরীক্ষা চলছে আর 2টা পরীক্ষা বাকি আছে, তাই মায়ের সাথে ঢাকা যেতে পারবো না। মা বাসায় নেই, এই সুযোগে ছোট মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। বাড়িতে 3 জন কাজের লোক থাকা সত্ত্বেও মশলা বাটা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, সমস্ত বাড়ির উঠান ঝাড় দেওয়াইছে। বাবা, তুমি তো একবারও খোঁজ নিলে না আমি কেমন আছি। তুমি কি কিছু দেখো না? আগে তো এক গ্লাস পানিও নিজের খেতে দিতে না। শুনেছি মা মরলে বাপ হয় তালই, আর আমার মা থাকতে বাপ হইছে তালই। হাতের ঠোসকা পড়ে গেছে, ব্যথায় জ্বর উঠছে। সারাদিন তেমন কিছু খাইনি, শুধু দুপুরে কলা আর 1 পিস রুটি খেয়েছিলাম। অনেক রাত, খুব খিদে পাইছে। খেতে গিয়ে দেখি আমার জন্য গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল রাখা, যা আমি খাই না। রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু খিদায় ঘুম আসছে না। আজ বুঝলাম ক্ষুধার জ্বালা কি, কোন দিন না খেয়ে থাকিনি, মা জোর করে খাইয়ে দিত। আগে রাতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, বাবা প্লেটে করে খাবার এনে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিত। ওই সব দিনগুলো এখন শুধু দীর্ঘশ্বাস আর স্মৃতি। বারবার শুধু সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পড়ছে, হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আনো, পদ লড়ত ঝাঙ্কার মুছে যাক। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধ, কবিতা তোমায় দিলাম ছুটি। ক্ষুধা রাজ্যে পৃথিবী গো, তোমায় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জমেলা খালা বুঝতে পেরেছিল আমার খুব ক্ষুধা লাগছে। উনি এসে আমাকে জিজ্ঞেস করলো, কি গো মা, খিদা লাগছে? আমি মাথা নাড়ালাম। বেরিয়ে একটা হারামি এত কইরা কইলাম, ছোট মনি গুঁড়ো মাছ খায় না, ওর জন্য ইলিশ মাছের বড় 2টা টুকরা রাইখা দাও, অসুস্থ, সারাদিন ভাত খায় না। হারামি বেরি শুনলো না, ইচ্ছা কইরা তোমার ওই কুটনি ফুফুগো সব মাছ দিয়া ভাত খাওয়ায় দে। আম্মা গো, তুমি একটু অপেক্ষা কর, আমি তোমার লইগা ভাত নিয়ে আইতাছি। জমেলা খালা ডিম ভাজি, বেগুন ভাজি করে আনছে, নিজে হাতে আমাকে খাইয়ে দিল। উনি তো আমার রক্তের কেউ না, 4টা 6টা বছর আমাদের বাড়ি কাজ করে, তারও আমার প্রতি এত ভালোবাসা। আমার হাতে রক্তটা দেখে কাঁদে দিছে, 2 হাত ধরে অসংখ্য চুমু খাইছে। শুধু একটা কথা বলতে ছিল, আম্মা গো, তোমারে দিয়া কাজ করতে মানা করছিলাম। মাগির জি মাগি আমাকে সবাইরে ভয় দেখাইছে, আমার তোমার কাজ কইরা দিলে বাড়ি থেকে তাড়াইয়া দেবে। খিদার জ্বালা বড় জ্বালা, অভাবের কাছে আমাকে হাত পা বাঁধা, এই বুড়ো বয়সে কই যাম। বাবা, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, আমার জন্মদাতা পিতা। তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? ভাইটা আমারে দেখলে খিলখিল করে হেসে দিও, 2 হাত বাড়িয়ে করে নিতে বলে। সকালে আমাকে দেখে চাচির কোল থাকবে না, আমার কোলে আসছে, কি যে খুশি। ছোট মা দেখে আমার কোল থেকে জোর করে ভাইটাকে টেনে নিয়ে গেল। মা আলাদা তাতে কি, বাবা তো কিও আমার রক্তের ভাই। আমাদের কি কোন অধিকার নেই ভাইটাকে করে নেবার? ছোট মা ভোররাতে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে কাজ করানোর জন্য। প্রতি বছর শীতের দিন খেজুরের রস দিয়ে গুড় বানায়। আজ গুড় বানাবে, বড় পাতিলে করে রস জ্বালাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, ছোট মা 1 জগ গরম রস এনে ইচ্ছা করে আমার পায়ের উপর ফেলে দিয়েছে।
আমি শুধু মাগো করে একটা চিৎকার দিছি, তারপর আর কিছু মনে নেই। আমার ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে, ব্যথায় কাতরাচ্ছি। কবিরাজ চাচা এসে কি সব ছাল বাকল দিয়ে বা বেঁধে দিয়ে গেছে। মাগো তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখো তোমার ছোট মনিটার কি হাল করেছে। ওরা মেরে ফেলবে আমাকে। মুক্তা আপা ছোটবেলা থেকে আমাদের বাসায় আছে, ওনাকে কখন বাসার কাজের লোক হিসাবে দেখিনি। খুব ভালোবাসে আমাকে, গত দুদিন ধরে এক গ্লাস পানিও মুখে দেইনি আমি অসুস্থ তাই। আপুর একটা রেডিও আছে, প্রতিদিন 9টার সময় ঢাকা বেতারে ছায়াছবির গান হয়, আমি বাসায় থাকলে মুক্তা আপুর সাথে বসে গান শুনি। শুয়ে থেকে ভালো লাগছে না, আপুকে রেডিও ছাড়তে বলছি। আমি গান শুনতেছি, আপু আমার পা পরিষ্কার করে দিচ্ছে। রেডিওতে একটা গান হচ্ছে, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবা মতো আর আছে কেবা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগ আর আদর। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার কপালে, তাই দুঃখ এলো। আজ বুঝেছি আমি বাবা কি ছিল। আমার খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না আসছে, চিৎকার করে কেঁদে আমারও বলতে ইচ্ছা করছে। ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মাকে খুব দেখতে ইচ্ছে করছে, 3 দিন ধরে সদর হাসপাতালে ভর্তি আছি। পায়ে পড়া স্থানেও সব ছাল বাকল দেবার কারণে ইনফেকশন হয়েছে। মাকে জানানো হয়নি আমি অসুস্থ। আমার পা পুড়ে গেছে, খবর পেয়ে ছোট মামা এসে হাসপাতালে নিয়ে আসছে, সাথে মুক্তা আপু আছে। মেজো আপু নাইটের গাড়িতে চড়েছে, সকালের মধ্যে এখানে পৌঁছিয়ে যাবে। বাবা শুধু মামাকে 10,000 টাকা দিয়ে কর্তব্য পালন করতে চেয়েছিল। মামা বাবার কাছ থেকে 1 টাকাও নেয়নি। বাবা একটা বারের জন্য আমাকে দেখতেও আসেনি, অথচ রায়হান স্যার এসে আমাকে দেখে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম যখন বাবাকে বলেছি ছোট মা ইচ্ছা করে আমার পা পুড়িয়ে দিয়েছে। বাবা আমার কথা বিশ্বাস করেনি, ছোট মা যা বলেছে তাই বিশ্বাস করেছে। সংসারে অশান্তি লাগানোর জন্য নাকি এই কাজ করেছি। বাবার সুখ দেখে আমাদের সহ্য হচ্ছে না। একদিনে ডাক্তার নার্সদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, বিশেষ করে শাহেদ ভাই। বড় আপু অনেক প্রকার খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে, জ্বর শরীরে ব্যথার কারণে কিছুই খেতে পারি না। মেজো আপুটার কষ্ট হচ্ছে আমার জন্য, একটুও ঘুমাতে পারে না, দিন রাত জেগে থাকে, সেবা যত্ন করে। শাহেদ ভাইয়ের আপুকে অনেক পছন্দ হয়েছে, মামার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আপুরও মনে হয় শাহেদ ভাইকে পছন্দ হয়েছে, দেখলে মুচকি মুচকি হাসে। আগামীকাল সকালে বাড়িতে যাব। মা ঢাকাতে আছে, এখনো বাড়ি আসেনি। আপুর সাথে শাহেদ ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে। ছোট মা চাচা ফুপুদের দেখেই বোঝা যাচ্ছে ওনারা কেউ খুশি হয়নি। উল্টা গ্রামে সবার কাছে বলে বেড়াচ্ছে কি মায়া দেখছো, শহরে ডাক্তার দেখাইতে যায় বেড়া ধইরা আনছে। মিয়া ভাইরে বিয়ে করাইয়া ভালো করছি। এই মায়েরা ভাইয়ের মান সম্মান কিছুই রাখবে না। পায়ের ঘা কমছে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না। মা আমার এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদছে, এর আগে মাকে এভাবে কাঁদতে দেখিনি। মা আমাকে চোখের আড়াল হতে দেয় না, আমার রেজাল্ট দিয়েছে স্কুলে যেতে দেয়নি। মেজো আপু আর মুক্তা গেছে রেজাল্ট আনতে। রেজাল্ট দেখে মনটা খারাপ হয়ে গেছে, তৃতীয় হয়েছি। আমি ক্লাসে কখন দ্বিতীয় হয়নি। আপুর সাথে বাবার কথা কাটাকাটি হয়েছে, কেন আমার প্রাইভেট টিচার রাখা বন্ধ করে দিয়েছিল। বাবা সাহেব জানিয়ে দিয়েছে সে আমাদের পড়ালেখার পিছনে 1 টাকাও খরচ করবে না। জেবা আপু, মেজো আপা, বিয়ে উপলক্ষে আপুরা সবাই বাড়িতে এসেছে। বড় দুলাভাই স্কুলে গিয়ে রায়হান স্যারকে ঠিক করে এসেছে আমাকে বাসায় এসে পড়ানোর জন্য। আপুর বিয়েতে বাবা কোন খরচ দিতে পারবে না, বাবার হাতে টাকা পয়সা নাই। অথচ 2 দিন আগে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের নামে 3 বিঘা জমি কিনে দিয়েছে। মামারাই আপুর বিয়ের সব ব্যবস্থা করেছে। গত রাতে বাড়িতে ডাকাতি হয়েছে, নগদ 3 লক্ষ টাকা আর আপুর বিয়ের গহনা ডাকাতেরা নিয়ে গেছে। এত পাহারাদার থাকার পরেও ডাকাতরা কিভাবে ঘরে ঢুকলো আর দরজা খুললো কিভাবে? ঘরে ডাকাতি হবার সময় ছোট মার ভাই ঘরে ছিল না, ওই সময় উনি কোথায় ছিল? ডাকাতরা শুধু আপুর বিয়ের গহনা নিয়ে গেল বাসায়, তো ছোট মার স্বর্ণের জিনিসপত্র ছিল তা নিল না কেন?
বাবার বিশ্বাস মা নাকি মামাদের দিয়ে লোক ভাড়া করে বাড়িতে ডাকাতি করিয়েছে। ৩৭ বছর সংসার করার বিনিময়ে মা পেল মিথ্যা অপবাদ। ফুফাতো ভাইয়েরা গিয়ে আপুর বিয়েটা ভেঙে দিয়ে এসেছে। এখন শাহেদ ভাইয়ের বাসার লোকেরা এ বিয়েতে রাজি না। শাহেদ ভাই একাই এসেছে আপুকে বিয়ে করার জন্য। শাহেদ ভাই মায়ের কাছে হাত জোর করে আপুকে চাচ্ছে। শাহেদ ভাই, আমি জানি আপনারা খুব আশ্চর্য হচ্ছেন এত কিছুর পরেও কেন আমি বিয়েটা করতে যাচ্ছি। আমার ৬ বছর বয়সে মা মারা যায়। বাবা আবার বিয়ে করে ঘরে আসে সৎমা। সৎমা কখনো আমাকে নিজের সন্তান হিসাবে মেনে নিতে পারেনি, ঠিক মতো খেতে দিত না, আমাকে দিয়ে বাড়ির কাজ করাতো। মাছ মাংস রান্না করলে আমাকে খেতে দিত না। আমাকে দিত সাদা ভাত আর শুকনো মরিচ। জানেন, একটু ভালো খাবার খাওয়ার জন্য নদীতে পুকুর থেকে মাছ ধরে আনতাম। মাকে বলতাম, মা আজকে আমাকে একটা বড় মাছ দিন, কিন্তু মা কোন সময় আমাকে একটা বড় মাছের টুকরা দিত না, বেছে বেছে সব থেকে ছোট মাছটা আমার প্লেটে দিও। প্রতিবাদ করলে কপালে মায়ের ছাড়া কিছু জুটত না। কতদিন কত রাত না খেয়ে কাটিয়েছি তার ঠিক নাই। আব্বা দেখেও না দেখার ভান করে থাকতো। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, মানুষের বাড়ি কামলাগিরিও করেছি। এসএসসি পাস করার পরে নানা এসে আমাকে নিয়ে যায়। মামারা খালারা মিলে আমার সব খরচ দেওয়া শুরু করে। আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে সবার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দেই, টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতে শুরু করি। আমি জানি সৎ মায়ের জ্বালা কি। মেডিকেলে নিশিকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। সৎ মায়েরা যে কি অত্যাচারী হয়, যারা এর শিকার হয় তারাই একমাত্র জানে। জানেন মা, আমি যখন থেকে বুঝতে শিখেছি মনে মনে পণ করেছি কখনো দুটা সন্তান নেব না, কারণ প্রথম সন্তানের ভালোবাসার ভাগ হয়ে যাবে। একটা বাচ্চা থাকলে পুরো ভালোবাসা সম্পত্তিও পাবে, আর দুটা হলে অর্ধেক অর্ধেক। তাই আমি দুইটা সন্তান কখনো নেব না। মা যেভাবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি কথা দিচ্ছি ওরে কোন দিন কষ্ট দেব না। আমি আপনার ছেলে হতে চাই। কোন অনুষ্ঠান ছাড়া এক কাপড়ে আপু বিয়েটা হয়ে গেল। মায়ের গহনার 4 ভাগ করে 1 ভাগ জোর করে আপুকে দিয়ে দিয়েছে। মামারা চেয়েছিল আপুকে আসবাবপত্র বানিয়ে দিতে, শাহেদ ভাই 1 টাকার জিনিসপত্র নেবে না। বিয়ে করে ওই দিন রাতেই আপুকে নিয়ে চলে গেছে। ছোট মায়ের বাবার বাড়ির লোকেরা আলাদিনের চেয়ার পেয়েছে। আগে 2 বেলা ঠিক মতো ভাত খেতে পারতো না, এখন বাড়িতে দালান ঘর তুলছে, জমি রেখেছে, বাজারে ফলের দোকানও দিয়েছে। বাবার এখন চোখ থেকেও অন্ধ। আমাদের রাইস মিলটা বিপুল পরিমাণ লস হয়েছে, বন্ধ হবার মতো অবস্থা। এদিকে ছোট মায়ের আবার বাচ্চা হবে। বাবা ইদানিং আমাদের রুমের কাছে রাতে ঘোরাঘুরি করে মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চায়। স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, পরীক্ষা শেষে বাসায় এসে দেখি মা বিছানার পড়ে আছে, সমস্ত শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। বাসায় এসে দেখি মা বিছানায় পড়ে আছে, সমস্ত শরীরে রক্তে ভরা। মায়ের গায়ের থেকে কাপড়টা সরিয়ে দেখি বিভিন্ন জায়গায় কাঁটাতা দিয়ে রক্ত বের হচ্ছে, মায়ের কোনো হুঁশ নাই। মুক্তা আবার কাছ থেকে জানতে পারি বাবা মাকে লাঠি দিয়ে অনেক মেরেছে, কেন কিসের জন্য জানি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছোট চাচি এসে মায়ের কাটা স্থানে ব্যথার মলম লাগিয়ে দিয়েছে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি, আজকে তো মাকে মেরে ফেলতে পারতো। মায়ের কাছে জিজ্ঞেস করেছি কেন বাবা মায়ের গায়ে হাত তুলেছে। মায়ের কাছ থেকে জানতে পারি সৎ মা আর তার ভাই মিলে ধানের গোলা থেকে 13 বস্তা ধান চুরি করে নিয়ে যাওয়ার সময় মা দেখে ফেলে। ছোট মা নিজেদের দোষ ঢাকার বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলে আমার মা তার ভাইয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে। তাই মা তার ভাইয়ের রুমে যায়। আজও মা নাকি ছোট মায়ের ভাইয়ের হাত ধরে টানাটানি করেছে। বাবা ছোট মায়ের নোংরা কথাগুলো বিশ্বাস করে মায়ের গায়ে হাত তুলেছে। বাবা, আমার মা পবিত্র থেকে অপবিত্র বানাতে তোমার একটুও খারাপ লাগলো না? আমি মাগো আর কত চুপ করে থাকবে, কিছু তো বলো। মা, অনেক হয়েছে আর না নিশি, তুই এখন মুক্তাকে সাথে করে নানা বড়িজা তোর মামাদের খবর দে। ছোট মামাকে বলবি বাজারে গিয়ে ফোন করে তোর আপুদের 2 দিনের মধ্যে বাড়িতে আসতে বলে। তোর বড় মামাকে আর মেজো মামাকে সাথে করে নিয়ে আসবি, যে কোনো সময় ওরা কোনো অঘটন ঘটাতে পারে।
আমি আর 1 মিনিটও দেরি করলাম না। জুমেলা খালাকে মার কাছে রেখে নানা বাড়ি চলে আসলাম। আমাদের বাসা থেকে নানাদের বাসা 3 মাইল দূরে। মামদেরকে সবকিছু খুলে বললাম। মামার আমার কথা শুনে সাথে সাথে আমাকে নিয়ে বলিতে চলে এসেছে। বড় মামা অনেক রেগে আছে। রুমের দরজা ভিতর থেকে আটকানো মায়ের সামনে আমরা 3 জন বসে আছি। মা, আমি যদি তোমাদের বাবার সাথে আর সংসার না করি, তোমাদের কোনো অভিযোগ থাকবে আমার উপর? তোমরা কি রাজি আমার সিদ্ধান্তে? আমরা 4 বোন মাকে জড়িয়ে ধরেছি। মা গো, তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ না। এই সিদ্ধান্ত তোমার আরো আগে নেওয়া উচিত ছিল। এই 3 বছর ধরে কোমতো আর অপমান অপবাদ সহ্য করলে না, শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে মারও খেলে আর কত সহ্য করবে তুমি? আমার মায়ের 38 বছরের সংসার জীবনের ইতি ঘটল। মা বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মাঝো আপু সব ব্যবস্থা করেছে। আপু 6 মাস হয়েছে জর্জ কোর্টের অ্যাডভোকেট হয়েছে। আমাদের দেশে অনেকে বলে ইসলামে 4টা বিয়ে ফরজ, এটা নাকি বাধ্যতামূলক। এই ফতোয়া দিয়ে অনেকে একাধিক বিয়ে করে। কিন্তু ইসলাম ধর্মে কি বলে? ইসলামের বিধানে একক বিবাহ এবং বহু বিবাহ দুইটারই সম্মতি রয়েছে। তবে একক বিবাহ বেশি প্রচলিত। বহু বিবাহ ইসলাম উৎসাহিত করেনি। সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের পছন্দ মতো বিয়ে করো 2, 3, 4 জনকে, তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করতে হবে। আবার সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা অসম্ভব যে তুমি সব স্ত্রীকে সমানভাবে দেখবে, তবে তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআন যা বোঝাতে চেয়েছে, ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলেছে। কোন ব্যক্তি স্বীয় স্ত্রীগণের সাথে সমান ব্যবহার দ্বারা দাম্পত্য জীবনের সুখশান্তি বজায় রাখতে পারে ও অর্থনৈতিক সচ্ছলতা, সময় ইত্যাদি সমানভাবে দিতে পারে, তার জন্য একান্ত প্রয়োজন বোধে 4 জন স্ত্রী গ্রহণের অনুমতি আছে, কিন্তু কোনো নির্দেশ নাই। একজন স্ত্রীকে একটা বাড়ি কিনে দিলে অন্যজনও যেন বাড়ি পায়। তাই কোরআনে বলেছে, তখনই একটার বেশি বিয়ে করো যদি তুমি ন্যায় বিচার করতে পারো। যদি না পারো একটার বেশি বিয়ে করো না। ইসলাম ধর্মে একটা বিয়ে ফরজ, 4টা বিয়ে না। বহুবিবাহ হলো মুবাহ হয়েছে। বাবা মায়ের সাথে যা কিছু করেছে সব অন্যায়। এত বছর সংসার করেও মায়ের চরিত্র সম্পর্কে ধারণা হয়নি। হিন্দু এলাকাতে মায়ের নামে একটা বাড়ি আছে, আমরা এখন থেকে এখানে থাকবো। মা বাবার বাসা থেকে আসার সময় একটাই কাজ করেছে, মায়ের পায়ের জুতা দিয়ে বাবার গালে একটা বাড়ি দিয়েছিল। আমি মনে করি আমার মা কোনো ভুল কাজ করেনি। মেজো আপু, শাহেদ ভাইয়া আমাদের শহরে নিতে চেয়েছি, মা যাবে না। আপুর কাছে শুনলাম বাবা মায়ের নামের সম্পত্তি নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। ওই দিন রাতে মামারা যদি আমাদের সাথে না থাকতো, মা আর আমাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দিত। সৎমা লোক ঠিক করেছিল আমাদের দুজনকে মারার জন্য, বাবাও জানতো। বাবাজি এত নিচ কিভাবে হলে? দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে আমার সাথে আপু আর মামা এসেছে। অধিকাংশ ছেলে মেয়েদের সাথে তাদের বাবা এসেছে। আগে যখন আপুদের পরীক্ষা হতো, বাবা আপুদের সাথে আসতো। সবই এখন স্মৃতি। পরীক্ষা দিয়ে আসার সময় বাজারে বসে বাবার সাথে দেখা হয়েছিল। বাবা বিশাল বড় রুই মাছ কিনেছে, তার শ্বশুরবাড়ির লোকেরা বেড়াতে এসেছে। বাবা আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আপু আমাকে নিয়ে বাসায় চলে এসেছে। 1 ঘন্টা পরে বড় মামাও 4 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে হাজির। গত 3 দিন ধরে বড় ফুফুর ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জানে না রুনা আপু কোথায়। থানায় জিডি করা হয়েছে। 4 দিন পর রুনা আপুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে বাবাদের বাড়ির পিছনের বাগানের ডোবাতে। 4 দিন পরে রুনা আপুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে বাবাদের বাড়ির পিছনের ডোবাতে। পুলিশ খুনের কোনো আলামত খুঁজে পায়নি। ফুপুরা দোষ চাপাচ্ছে আমাদের উপর। থানায় গিয়ে আমাদের নামে ধর্ষণ খুনের মামলা করতে চেয়েছিল, কিন্তু থানার ওসি কেস নেয়নি। বড় দুলাভাইও থানায় যেয়ে ওদের নামে মানহানি মামলা করেছে।
থানার ওসি জাহিদ হলো বড় দুলা ভাইয়ের চাচাতো ভাই। উনি ভাইয়াকে ফুফুদের নামে মানহানি মামলা দিতে বলেছিল। রুনার লাশ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেবে একদিন পর। রুনা 4 মাসের প্রেগন্যান্ট ছিল। আমার যদি রুনাকে গুম করে খুন করি তাহলে রুনাকে প্রেগন্যান্ট বানিয়েছে কে? কার সাথে রুনার অবৈধ সম্পর্ক ছিল? জাহিদ ভাই খন্দকার বাড়িতে গিয়েছে তদন্ত করার জন্য। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে ছোট মায়ের ভাইকে। জাহিদ ভাইয়ের সন্দেহ হয়েছে তাছাড়া ডোবার পাশে একটা পুরুষ মানুষের জুতা পাইছে। ছোট মায়ের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, কারণ ডোবার পাশের পড়ে থাকা জুতাটা ওনার। পুলিশের মায়ের খেয়ে সব ঘটনা গড়গড় করে বলে দিয়েছে। রুনার সাথে 2 বছরের সম্পর্ক ছিল। মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। রুনা প্রেগন্যান্ট হওয়ার পরে বিয়ের জন্য চাপ দেয়। সৎ মায়ের ভাই রুনাকে মেরে ডোবার মধ্যে ফেলে দেয়। যে যেমন কর্ম করবে তার শাস্তি পেতে হবে। ফুফু, তুমি যেমন আমার মায়ের সংসার নষ্ট করে দিলে, গ্রামের মানুষের কাছে অপমান অপদস্থ করেছিলে, আল্লাহ তোমার পাপের বিচার করেছে। তোমার কোল থেকে তোমার মেয়েকে কেড়ে নিয়েছে। মেয়েও হারিয়েছো, আর তোমাদের দেখলে গ্রামের মানুষ থুতু ছিড়াবে। অবিবাহিত মেয়ের বাচ্চা হবে গ্রাম অঞ্চলে খুবই ঘৃণিত বিষয়। তোমরা আমার মায়ের সুখ কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদের সুখ কেড়ে নিয়েছে। কথায় আছে লোভে পাপা আর পাপে মৃত্যু। রুনা আপু টাকার লোভে পড়ে 2 বাচ্চার বাপ বুড়ো বেটার সাথে প্রেম করে পাপ কাজে লিপ্ত হয়েছিল। পরিশেষে পাপ কাজের ফল মৃত্যু হয়েছে। এদিকে বাবার সাথে তার বোনের দাকুমরার সম্পর্ক হয়েছে। বাবা উকিল ধরেছে, ছোট বউয়ের ভাইয়ের হয়ে কেস লড়তেছে। ভাই বোন কেউ কারো মুখ দেখে না। চাচা ফুফুরা সবাই বাবার উপর নারাজ। আপুরা সবাই গ্রামে এসেছে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। মনের মধ্যে খুব ভয়। এবারই প্রথম জিপিএ পদ্ধতি শুরু হয়েছে। বড় মামা আর ছোট আপু রেজাল্ট আনতে গিয়েছে। ছোটবেলায় যখন অনেক ভয় পেতাম বড় আপু হাত ধরে থাকতাম। আজকেও বড় আপুর হাত ধরে বসে আছি। বড় দুলাভাইয়ের ট্রান্সফার হয়েছে খুলনাতে। সামনের মাসে আপুরা খুলনা চলে যাবে। ছোট আপুর খুলনাতে একা থাকে বলে জন্য খুব টেনশন করতো। এখন মায়ের আর ছোট আপুর জন্য চিন্তা করা লাগবে না। দূর থেকে বড় মামা আর নাজিয়া আপুকে দেখা যাচ্ছে। মামার হাতে অনেক মিষ্টির প্যাকেট। মুক্তা আপা দৌড়ে চলে গেছে ওদের কাছে। মামা মুখে জয়ের হাসি দেখেই বোঝা যাচ্ছে রেজাল্ট ভালো হয়েছে। 4.88 পেয়েছি মা। আপুরা সবাই অনেক খুশি। মা আমার গালে চুমুতে ভরিয়ে দিয়েছে। ছোট মামা খুশিতে সমস্ত গ্রামে মিষ্টি ছিটিয়েছে। আজকে বাসায় আমার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। হাঁসের মাংস, রুটি, পিঠা দেখেই জিভে পানি চলে এসেছে। আমি টুল নিয়ে চুলার পাশে বসে আছি। মা প্লেটে করে রুটি মাংস নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে খাবার খেলে মনে হয় বেহেশতের খাবার খাচ্ছি। মুক্তার আবার বিয়ের কথা চলছে মেজো মামার ইটের ভাড়ার ম্যানেজার সিদ্দিকের সাথে। বাড়িতে উৎপমুখর পরিবেশে বড় আপু মেজো আপুর দুজনের বাচ্চা হবে, আর মুক্তার আবার বিয়ে। এই কয় মাসে বাবা আমাদের কোন খোঁজ খবর নেয়নি। আপুরা যাচ্ছে আমাকে শহরে ভালো কলেজে ভর্তি করাতে। আমি গ্রামের কলেজে পড়বো। মাকে ছেড়ে কোথাও যাব না আমি। গ্রামের স্কুলে পড়ে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কলেজে পড়ে পারবো না কেন? উপজেলা পরিষদে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অভিভাবক হিসেবে আমার মাকে নিয়ে গিয়েছি। উপজেলার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট আমার, এই জন্য আমার মা রাবেয়া বেগম আকন্দকে সেরা মায়ের অ্যাওয়ার্ড দিয়েছে। অনেকদিন পর মাকে প্রাণ খুলে হাসতে দেখেছি। আমি শুধু আমার মায়ের গর্বিত সন্তান। কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি কবিতা আবৃত্তিতে নাম দিয়েছি। স্কুলেও আমি প্রথম হতাম। কাজী নজরুল ইসলাম লেখা উপন্যাস, গল্প, কবিতা আমার প্রিয়। এই মানুষটা পথ দেখিয়ে গেছে যুদ্ধে ময়দানে না গিয়েও কলম দিয়ে যুদ্ধ করা যায়। প্রতিবাদের ঝড় তোলা যায়। হেরা হতে হেলে তুলে নুরানি তনু ওকে আসে হয়। সারা দুনিয়া হেরায়ের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা।
কি সৃষ্টি, কি সুন্দর লেখনী, যত শুনি যত পড়ি মুগ্ধ হয়ে যাই। প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করা শুরু করলাম। বলবীর বল উন্নীত মম শির, শির নেহারে আমার নত শির, এই শিখর হিমাদ্রীর। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাই, হলুক তুলুক গোলক ভেদিয়া যোগর আসন আরো ছেড়িয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিদাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজিকা দীপ্ত জয়সী। বলবীর আমি চির দুধমম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভারত, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোন আইন, আমি ভরা তৈরি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি এ লোকের ঝড় অকাল বৈশাখের, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি উইনার হয়েছি। মা দেখলে অনেক খুশি হবে। মায়ের শরীরটা ভালো না, বুকে ব্যথাটা বেড়েছে। অনুষ্ঠানে আসার আগে মাকে একটু অসুস্থ দেখে এসেছি। বাড়ির সামনে এসে কলিজার ভিতরে একটা ধাক্কা খেলাম। এত মানুষ কেন আমার পা চলছে না? শরীরে কোন শক্তি নাই। ভিতরে এসে দেখি আমার মায়ের নিঃসরণ দেহটা পড়ে আছে, মেজো আপু জড়িয়ে ধরে কাছে। ওমা ওঠো না, চোখ বন্ধ করে আছো কেন? ওমাগো চোখ খোল, একটা বার্তা খাও। মাগো তুমি রাগ হয়েছ, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না মাউটো। আমি বাঁচবো কিভাবে, আমি কার কাছে থাকবো? তুমি আমাকে একা রেখে চলে যেও না মা। মাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে রাখা হয়েছে, নাকের ভিতরে সাদা তুলো দেওয়া, মাথার ধারে আগরবাতি জ্বলছে, মায়ের গায়ে থেকে আতর আর কুকুরের ঘ্রাণ। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। কোন চিন্তা নাই, ভাবনা নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। খন্দকার বাড়ির সবাই মায়ের লাশ দেখতে এসেছে। মামাদেরকে বলে দিয়েছি ওরা যেন বাড়ির ত্রিসীমানায় না ঢুকতে পারে। আমার বাবা নামের খুনিটাও মাকে দেখতে এসেছে। মৃত্যুর আগে জড়িয়ে শান্তি হয়নি, তোদের মরার পরে কি দেখতে এসেছে? তোদের ওই নগণ্য চেহারা দেখলে আমার মা কষ্ট পাবে। আপুদেরকে হাত জোর করে বাবা মায়ের লাশ দেখার অনুমতি পেয়েছে। কিন্তু আপুরা হয়তো ভুলে গেছে বাবার সাথে মায়ের যেদিন ডিভোর্স হয়েছিল, মা বলেছিল আমি মরে গেলে ও বাড়ির লোকেদের আমার চেহারা দেখা দূরে থাক, আমার জানাজার শরীক যেন না হয়। আমি মায়ের কথা রাখবো। চাচা ফুফু যত আত্মীয় কাউকে পারমিশন দেয়নি ভিতরে ঢোকার। কি দেখতে এসেছেন? আমার মা মৃত্যুর আগে কতটা কষ্ট পেয়ে মরেছে তাই দেখতে। শেষবারের মতো রাবুর চেহারা একটা বার দেখতে দে। আমি দেখেই চলে যাব। সম্ভব না। কোন অধিকারে দেখতে এসেছেন? আমার স্ত্রী ছিল। হ্যাঁ, কোন এক সময় ছিল। সেই সম্পর্কটা আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আপনি জানেন না কোন বেগানা পুরুষের মহিলা মানুষের মৃত্যুর পরে লাশের চেহারা দেখা যায় না হারাম। আপনি এখন তার স্বামী না পরপুরুষ। এখন যদি আমার মায়ের মুখ দেখতে দেই তাইলে গুনাহ হবে, আমার মার কবরে আযাব পাবে। কথাগুলো আমার না ধর্মের কথা। মাফ চাই তোমাদের কাছে, মাফ করে দাও। জীবনটাকে কি আপনি সিনেমা মনে করেন? হাজারো অন্যায় করে একবার মাফ চাইলে ক্ষমা পেয়ে যাবেন। বাস্তব জীবন বড় কঠিন, নির্মম। ক্ষমা চাইলেই মাফ পাওয়া যায় না। আমার মা আপনার সংসারে কিনা করেছে। এখন না হয় আপনি বড়লোক মানুষ হয়েছেন। এমন একটা সময় ছিল 2 মাসেও একবার মাংস কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। মা শুধু সারাটা জীবন কষ্টই করে গেছে। সুখ নামক পাখিরা একবার উকি দিয়ে গভীর অতলে হারিয়ে গেছে। মায়ের যখন বিয়ে হয় তেমন কিছুই ছিল না। আপনার একটু মালা, ছোট টিনের ঘর, সামনে একটা বারান্দা আর অল্প কিছু জমি। আপনার ওই ভদ্রবেশী ভালো মানুষের চেহারা দেখে নানা মাকে আপনার সাথে বিয়ে দিয়েছিল। জমিতে ধান চাষ করার গরু ছিল না, কামলা রাখার ক্ষমতা ছিল না। মানুষ দেখলে আপনার সম্মানের হানি হবে, তাই রাতের আধারে মা আর আপনি লাঙল টানতেন।
আপনি ধানের বীজ ফেলাতেন, মা লাঙল টানত। বাবার বাড়ি ধনী হওয়া সত্ত্বেও কোন দিন কারো কাছে সাহায্য চাইনি। এক বেলা খাবার খেলে অন্য বেলা না খেয়ে থাকতো শুধু আপনার সংসারে খরচ কমানোর জন্য। বছরে 2টা ভালো শাড়ি কিনে দিতেও পারেননি। মায়ের মুখে শুনেছি বড় আপু যখন জন্ম হয় বৃষ্টির দিন ছিল। বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ঘর ভরে যেত। খাটের উপরও পানি পড়তো, মা সারা রাত আপু করে নিয়ে না ঘুমিয়ে এক কোণায় বসে থাকতো। নানা মায়ের কষ্ট দেখে সম্পত্তি ভাগ করে মায়ের ভাগের সম্পত্তি মাকে দিয়ে দিয়েছিল। আপনি এখন বড় লোক হয়েছেন, 3টা বাড়ি, রাইস মিল, ইটের ভাড়া, বিঘায় বিঘায় জমির মালিক হয়েছেন, সমাজে নাম ডাক শুধু আমার মায়ের জন্য। এখন পর্যন্ত আমার মায়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করিয়ে ভোগ দখল করে বসে আছেন। 4টা মেয়ে হবার কারণে কখনো মায়ের উপর সন্তুষ্ট ছিলেন না। একটা ছেলের জন্য মায়ের উপর কম অত্যাচার করেননি, উঠতে বসতে কথা শোনাতেন। বুড়ো বয়সে অল্প বয়সী মেয়ে বিয়ে করে মায়ের উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিলেন। সারা জীবন কষ্ট করেছে আমার মা, আর রেডিমেড রাজা সহ রাজত্ব দিলেন আপনার ছোট বউকে। ওই মুখ দিয়ে আমার মায়ের মুখ দেখার কথা বলতে লজ্জা করলো না আপনার? আমার মায়ের মুখ দেখার কোন অধিকার আপনার নেই। আপনি এখন চলে যেতে পারেন। আর শুনে না থেকে আমি জানবো আমার শুধু মা না বাবাও নেই। মায়ের সাথে আপনাকেও জীবন্ত দাফন করলাম। আপনি আমার মায়ের খুনি, আর কোন খুনির সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। যাদের বাবা মা থাকে না তাদেরকে এতিম বলে আমিও এখন থেকে এতিম। আজকের পর কোনোদিন আপনার মুখ দেখবো না আমি, আপনার মরা লাশেরও না। এখন আসতে পারেন আপনি। বাবাকে মায়ের লাশ দেখতে দেয়নি বলে আপুরা হয়তো আমার উপর একটু রাগ হয়েছে। কিন্তু আপু, তোরা দূরে ছিলি, তোরা দেখিসনি মায়ের নির্ঘুম রাতগুলো কতটা কষ্টের ছিল। আমি দেখেছি প্রতি রাতে চোখের জলধারা। কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়িয়ে ফেলেছিল। চোখে ঠিক মতো দেখতো না। না খেয়ে থাকতে থাকতে শরীরে রক্ত শূন্যতা হয়েছে। আমি অন্যায় কিছু করিনি, উচিত কাজটাই করেছি। মায়ের জানাজা পড়ানো হয়ে গেছে। খাটিয়ে করে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। খাটিয়ার সামনে দুলাভাইরা, পিছনে বড় মামা আর ছোট মামা। সবাই কলেমা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষবারের মতো মায়ের চাঁদ মাখা মুখটা পরাণ ভরে দেখে নিয়েছি। আর কোন দিন মায়ের মুখটা দেখতে পারবো না। ও মাগো, শত কষ্টের মাঝে তোমার মুখটা দেখলে কষ্ট সব দূর হয়ে যেত। এখন আমি কি করব মা? কষ্টগুলো সব বুকের মাঝে চেপে রাখতে হবে। আজকের পরে কেউ তো আর সোনামণি বলে ডাকবে না। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে, আমার চোখে ঘুম নাই। অন্ধকার কবরে মা একা ঘুমিয়ে আছে। মায়ের বুকে মাথা না দিলে আমার ঘুম আসে না, অভ্যাস হয়ে গেছে। বালিশ নিয়ে চলে এলাম মায়ের কবরের কাছে। বাড়ির সামনে বকুল তলায় মাকে কবর দেয়া হয়। মায়ের কবর জড়িয়ে ধরে শুয়ে আছি। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস? কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা, রাতের তারা মাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি, আর কাঁদতে পাই না। মাথার উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল, তোকে দেখি বড় আপু চোখ 2টা লাল করে আমার পাশে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কেঁদেছে। ভোরবেলা সমস্ত বাড়ি তোকে কোথায় খুঁজে পাচ্ছিলাম না। এখানে এসে দেখি মায়ের কবরের উপর ঘুমিয়ে আছিস। মায়ের বুকে মাথা না দিলে ঘুম আসেন। মাকে এখানে একা রেখে ঘরের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। মা একা কেন মরে গেল, আমাকে সাথে করে নিয়ে যেত, তাহলে 2 জন এক কবরে একসাথে থাকতে পারতাম। মাকে ছাড়া থাকবো কিভাবে আপু? আপু টান দিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আমিও কাঁদছি। জানিস নিশি, তোর যেদিন জন্ম হয় আমি প্রথম তোকে দেখি।
তুই কান্না করছিলি, আমি চাচির কাছ থেকে তোকে কোলে নেই, কপালে মুখে চুমু দেই। তুই কান্না থামিয়ে আমার দিকে আধো আধো খোলা চোখে মুখের দিকে তাকিয়ে দুই হাত নাড়িয়ে সে কি খুশি। আমরা 3 বোন আর মা ছাড়া তোকে দেখে কেউ খুশি হয়নি। সবাই ছেলের আশা করেছিল, কিন্তু জন্ম হলো মেয়ে, তাও আবার গায়ের রং কালো। ফুফুরা বাবার সামনে বসে মাকে কত কথা শোনালো। ভাবছি পোলা হইবে, পোলা তো হইল না, জন্ম নিছে একটা কালা মায়া। আগের দিনটা তো ফর্সা সুন্দর ছিল, এইটা দেখে রাইতের লাহান কালা হইছে। ভাইজান তুমি সাদা, ভাবির গায়ের রং সাদা, এইটা আইলো কইর থেকে? দেখা তো মনে হয় না তোমার বাচ্চা। ফুফুদের কথা শুনে বাবা 3 দিন বাসায় আসেনি। মামারা অনেক বুঝিয়ে শুনিয়ে বাবাকে নিয়ে আসে, কিন্তু বাবার মনের মধ্যে সন্দেহ থেকে যায়। মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না। আমার চাচা ফুফুরা কখন তোর সাথে ভালো আচরণ করেনি। আমি তোর নাম রাখি শারমিন নিশি। নিশিতে তোর জন্ম, তাই নাম নিশি রাখলাম। গ্রামে শ্যামবর্ণকে কালো হিসাবে ধরে, এখানে কালো মানুষের কোন মূল্য নাই। বাবা তোর নামে আকিকা দেবে না। আমি আমার মাটির ব্যাংক ভেঙে ফেলি। 2300 টাকা ছিল। মার কাছে টাকাগুলো দিয়ে বলেছিলাম আকিকা দিতে। মা আমাকে কাছে টেনে নিয়ে বলেছিল, আমি না থাকলে তুই ওরে আগলিয়ে রাখতে পারবি, এখন থেকে আমার কোন চিন্তা নাই। ওই দিন আমার টাকার সাথে মায়ের কাছে জমানো টাকা মিলিয়ে ছোট মামাকে দিয়ে একটা খাসি কিনে আনিয়ে তোর আকিকার ব্যবস্থা করি। তোর কপালে কাজলে টিপ দিলে চাচা ফুফুরা খুব হাসাহাসি করতো, বলতো ওর কপালে টিপ দিছিস কেন, ওই গায়েলা মায়ের দিকে কেউ নজর দেবে না। অথচ আমাদের 4 বোনের মধ্যে তোর চেহারা বেশি ভালো, মিষ্টি ভাব বেশি ছিল, শুধু শ্যামলা দেখে মাকে কত কথা শোনাতো। তুই বড় হতে লাগলি, চেহারা আর সুন্দর হতে লাগলো। বাবাকে দেখলেই হেসে দিয়ে 2 হাত বাড়িয়ে দিদি করে নেয়ার জন্য। আস্তে আস্তে বাবাও তোর প্রতি ভালোবাসা সৃষ্টি হতে লাগলো। এরপর কেউ কিছু বললে বাবাই উত্তর দিত। ছোটবেলায় তুই রাগ করলে আমি তোর কাছে গিয়ে বলতাম, আমার দাদাটা কই রে, ওরে আমার পাখিটা রাগ হয়েছে। হাত বাড়িয়ে যখন বলতাম, আয়ের কাছে সোনামণি, আয়ের কাছে যান, তুই আমার সুখের তারা, তুই আমার প্রাণ। তোকে নিয়ে গড়বো আমি সুখেরই জীবন। সাথে সাথে লাফ দিয়ে কোলে আসতি। মানে তোর বোনরা কি মরে গেছে? ছোটবেলায় তোকে যেমন আগলে রাখতাম, এখন থেকে আমি বুক দিয়ে আগলে রাখবো তোকে। মায়ের অভাব কি বুঝতেই দেব না। আপু জোর করে ঘরে এনে গোসল করিয়ে নাস্তা খাইয়ে দিল। আজ 3 দিন মা নেই। মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে, আর বাসাতে এতিম গরিবদের খাবারের ব্যবস্থা করেছে। আমিও আজকে এতিমদের সাথে খাবার খাবো, ওদের মাঝে বসে পড়লাম। ভেবেছিলাম আপুরা রাগ হবে, আপুরা দেখি আমার পাশে বসে খাওয়া শুরু করেছে। আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। মামারা যাচ্ছে আমাকে তাদের কাছে রাখবে, আপুরা কেউ রাজি না। মেজদার কাছে নিয়ে যাবে, কিন্তু বড় আপুর এক কথা, আমাকে কারো কাছে দেবে না, আপুর কাছে রাখবে। আমি পড়েছি মহা বিপদে, কিছুই মাথায় কাজ করছে না, চুপ থাকা বুদ্ধিমানের কাজ যে আছে কপালে। ডিসিশন হলো আমার ঠিকানা এখন বড় আপুর বাসা। মাঝো আপু কাছে থাকবে, জমিলা খালা ওনার আপন বলতে আমার ছাড়া কেউ নাই। বাড়ি দেখাশোনা করবে মুক্তা আপা আর সিদ্ধ ভাই, ওরা এখানে থাকবে। আমার তো এখানে মাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। মাগো তুমি বেঁচে থাকলে আমাকে দোটানার মধ্যে পড়তে হতো না। শুধু একটা মানুষ নাই, এ কদিনে কত কি ঘটে গেল। মায়ের অভাব আস্তে আস্তে বুঝতে পারছি। বড় দুলাভাই কলেজ থেকে আমার বদলির সব ব্যবস্থা করে ফেলল। খুলনা আসার আগে মায়ের কবরের সামনে দোয়া পড়ে কবরটা জিয়ারত করে আসলাম। আবার কবে গ্রামে আসবো তা জানি না। খুলনা নিয়ে সিটি কলেজে ভর্তি করিয়ে দিল। রেজাল্ট ভালো থাকার কারণে ভর্তি হতে কোন বেগ পেতে হয়নি। গ্রামের কাদামাটি জীবনের ইতি ঘটিয়ে শুরু হলো আমার ইট পাথরের শহুরে জীবন। আপু খুব পরিপাটি করে আমার রুমটা সাজিয়েছে, সবকিছু নতুন জিনিসপত্র, এমনকি পানি খাবার গ্লাসটাও। আজকে আমার এই কলেজে প্রথম ক্লাস আপু দুলাভাই সাথে করে নিয়ে গেছে। গ্রাম থেকে এসেছি শুনে সবাই একটু ভ্রুকুচকে তাকিয়েছিল। স্যার যখন জিজ্ঞেস করলো ম্যাট্রিকের রেজাল্ট কি,
আমার রেজাল্ট শুনে সবাই অনেক অবাক হয়েছিল। ওদের ধারণা ছিল গ্রামের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে না। এর মধ্যে কয়েকজনের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। ক্লাসের বেলি নামের মেয়েটা আমাকে খুব একটা পছন্দ করে না, আমার উপর রেগে আছে কারণ ওর ঘনিষ্ঠ বন্ধুগুলো আমার মিশে। আমি যে বেঞ্চিতে বসে, বেলি ওই বেঞ্চে বসে না, জানি না কেন। দিন শেষে রাতে বেলা মায়ের কথা খুব মনে পড়ে, মুখটা চোখের সামনে ভেসে আসে। আমাদের কলেজে একজন বয়স্ক মহিলা আসে বাদাম বিক্রি করতে। আমরা খালাকে পছন্দ করি, ওনার কাছ থেকে বাদাম কিনে খাই, কিন্তু বেলি ওনাকে একদমই সহ্য করতে পারে না। খালার কাছ থেকে কেনা বাদাম খাওয়া তো দূরে থাক, ছয়ও না। তিথি যারা ওদের কারণে বেলি আমার সাথে মিশলেও আমার থেকে দুহাত দূরে থাকে। বাহিরে প্রচন্ড বৃষ্টি, ক্লাসে বসে আছি। স্টুডেন্ট কম থাকায় ক্লাস হয়নি, তাই সবাই মিলে ডিসিশন নিলাম ফুচকা খেতে যাব। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়েছে। রাস্তার সাইড দিয়ে আমরা 5 জন হেঁটে যাচ্ছি। হাঁটার সময় বেলি স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সময় আমি ওর হাতটা ধরে ফেলি। বেলি এক ঝাটকা দিয়ে আমার হাতটা সরিয়ে ফেলল। সবাই ওর কাণ্ড দেখে অবাক। আমি কেন ওর হাত ধরেছি, এখন ওর শরীর ঘিন ঘিন লাগছে। আমার কালো হাত দিয়ে কেন ওকে স্পর্শ করেছি। বেলি 7 দিনেও নাকি ওর হাত দিয়ে কিছু খেতে পারবে না। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়েছিলাম। বেলি কালো মানুষদের অনেক ঘৃণা করে। এতদিনে বুঝলাম আসল কাহিনী, কলেজের খালাকে কেন পছন্দ করতো না, কেন ওনার কাছ থেকে কেনা বাদাম খেতেন শুধু কালো বলে। খালার গায়ের রং আমার মতো কালো। বেলি যে অনেক ফর্সা তাও না, উজ্জ্বল ফর্সা। বেলির কাণ্ড কারখানা দেখা সবাই হতবাক। দোকান থেকে সাবান কিনে হাত ধুচ্ছে। খুব কষ্ট লাগছে, কালো মানুষ কি মানুষ না? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সেরা জীব, কিন্তু মানুষের আচরণ যদি পশুদের মতো হয় তাকে কি মানুষ বলা যায়? গায়ের রং কালো দেখে যারা মানুষকে অসম্মান করে, ভালোবাসতে জানে না, তাদের মতো মানুষকে দেখলে আমারও ঘৃণা লাগে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। কই আমি কালো ছিলাম, আমার মায়ের তো কখনো আমাকে ঘৃণা লাগেনি। কত হাজার চুমু খেয়েছে মুখে। আমি ছিলাম মায়ের কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। মা আমার মুখের দিকে সব সময় তাকিয়ে থাকতো। মা নাকি বাগানে ফুটে থাকা টকটকে লাল গোলাপের দিকে তাকিয়ে আছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি কালো ফর্সাতে বিচার করে? মন খারাপ করে বাসায় চলে আসলাম। এসে দেখি চাচা এসেছে। আপুর কাছে শুনলাম বাবার একটা মেয়ে হয়েছে। কিন্তু প্রতিবন্ধী। শুনে খুব খারাপ লাগলো। বাবার ছোট মা যাই করুক না, আমাদের সাথে বাচ্চাটার কোনো দোষ নেই নিষ্পাপ। আজকে সালমান ভাইয়ের বিয়ে। সালমান ভাই হলো বড় আপুর চাচাতো দেবর। ছোট আপুর সাথে ওনার 7 বছরের রিলেশন ছিল। আমরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলে সালমানদের ফ্যামিলি কেউ এই বিয়েতে রাজি না। সালমান ভাইও আপুকে ফিরিয়ে দিয়েছে, কারণ একে তো ব্রোকেন ফ্যামিলি, তার উপর বুড়ো বয়সে বাবা বাচ্চা হয়েছে। আপুকে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবে না। এতটা বছর ভালোবাসার নামে মিথ্যা অভিনয় কি দরকার ছিল? বাবা বিয়ে করেছে 6 বছরের বেশি, তখন কেন রিলেশনটা ভেঙে দিল না? তাহলে তো আপুকে এত কষ্ট পেতে হতো না। ছোট আপু অনেক ভেঙে পড়েছে, আমার খুব কষ্ট হচ্ছে আপুর কষ্ট দেখে। হয়তোবা ব্রোকেন ফ্যামিলির জন্য কত শত মানুষের স্বপ্ন ভেঙে যায়। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। উপরে আল্লাহ আছে, তিনি বিচার করবে। কাল গ্রামে যাব মায়ের কবর জিয়ারত করতে। ওখানে গেলে হয়তো আপুর মন ভালো হয়ে যেতে পারে। বাসায় নতুন কাজের বুয়া রাখা হয়েছে, বাসার দারোয়ান কাশিমের স্ত্রীকে। ওনাদের 2টা বাচ্চা, ছেলেটার বয়স 6 বছর হবে আর মেয়েটার 3। এতদিন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, কাজের বুয়া 2টা বাচ্চাকে সাথে নিয়ে কাজ করতে আসে। মেয়েটাকে ফ্লোরে বসিয়ে রাখে, কিন্তু ছেলেটাকে কোলে নিয়ে কাজ করে। ছেলেটাকে 1 মিনিটের জন্য কোল থেকে নামায় না। উনি না পারলে কাশিমের কাছে দিয়ে আসে, আর মেয়ে বাচ্চাটা কান্না করলেও ফিরেও তাকায় না, উল্টা গায়েও হাত তোলে। বুয়াকে প্রতিদিন দুপুরে খাবার দেওয়া হয়।
ওনাকে দেখি মাছ মাংস যাই দিই না কেন প্রথমে ছেলেটাকে আগে মাছ মাংস দিয়ে ভাত খাওয়ানোর শেষে প্লেটে ঝোল দিয়ে মাখানো খালি ভাতগুলো মেয়েটাকে খাওয়ায়। ওনাদের স্বামী স্ত্রী কাণ্ড কারখানা দেখে আমি হতবাক। এরা জি জন্মদাতা পিতামাতা নাকি অন্য কিছু? আপুকে বলে দিয়েছি ছোট বাচ্চা মেয়েটাকে আলাদা করে খাবার দিতে। বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে, দেখেই বোঝা যায় অযত্ন অবহেলায় অপুষ্টি জনিত সমস্যায় ভুগছে। ধনিক গরিব শিক্ষক অশিক্ষিত সব হানি কন্যা সন্তানরা অবহেলিত। কাজের বুয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি ওনার পরিবার থেকে শিখে এসেছে। ওনার পরিবার ও কন্যা সন্তানের সাথে এই কি আচরণ করেছে। তাদের ভাষ্য মতে মেয়ে বিয়ে দিলে পরের ঘরে গিয়া পর হয়ে যাইবে। পোলা তো আর পর হইবে না, ঘরের পোলা ঘরেই থাকবে। বুড়ো বয়সে আমাকে দেখভাল করবে। আমরা যদি পোলারে না খাওয়াই তাইলে পোলাই কি আর আমগো বুড়ো বয়সে খাওয়াইবে? একটা বারও চিন্তা করলো না। কয়েকদিন পরে বিয়ে দিলে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। স্বামী শ্বশুর বাড়ির লোকেরা ভালোবাসবে তার গ্যারান্টি কে দেবে? তারা তো এর থেকে বেশি অত্যাচার করতে পারে। আপনার মেয়ে সন্তানটা জীবনে কি পেল না? বাবা মেয়ের ভালোবাসা না স্বামী সংসারে শান্তি। কাজের বুয়াকে অনেক বুঝালাম, জানি না লাইবা নামে মেয়েটা সুখে দেখা পাবে কিনা, নাকি অবহেলা অনাদরে বড় হবে। রাখে আল্লাহ আমারে কে আল্লাহ যদি সহায় হয়, কার সাধ্য আছে মুখ ফিরিয়ে নেবার। ছোট আপুর বিয়ে ঠিক হয়েছে আপুর ভার্সিটির শিক্ষকের সাথে। ওনারাই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এই শুক্রবার বিয়ে। আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেছে। বাবার ওর বাড়ির কেউ বিয়েতে আসবে না। মামারা সবাই চলে এসেছে। বিয়ে উপলক্ষে আমাদের 3 বোনের একই রকম ম্যাচিং করা ড্রেস কিনেছি। দুলাভাই আর বাবুদের একই রকম ড্রেস তৈরি করতে দিয়েছি। অবশেষে কোন ঝামেলা ছাড়া আপুর বিয়েটা হয়ে গেল। সবাই খুব খুশি। মেয়ে তুমি মানে একটা সময় আপন মানুষরা হয়ে যাবে পর, আর অপরিচিত মানুষগুলো হয়ে যাবে আপন। বাবার বাড়ি ছেড়ে যেদিন তুমি স্বামী বাড়ি চলে যাবে ওটাই হবে তোমার আপন ঠিকানা। আপুর বাসার পাশের ফ্ল্যাটের ভাবিকে সবাই বিবিসি বাংলার সাংবাদিক বলে ডাকে। ওনার কাজ হলো এলাকায় কোথায় কি ঘটছে তা নিয়ে আলোচনা সমালোচনা করা। একজনের কথা অন্য জনের কানে লাগানো। উনি বেশ কিছুদিন ধরে ঘন ঘন আমাদের বাসায় যাতায়াত করছে, মতলবটা বুঝতে পারছি না। আমার রুমে বসেই ওদের সব কথা শোনা যাচ্ছে। নাজিয়ার বিয়েটা হয়ে গেল ভাবি আমার খুব ইচ্ছা আপনাদের সাথে আত্মীয় করার। ভেবেছিলেন নাজিয়াকে আমার ছোট ভাইয়ের জন্য বউ করে নেব, কিন্তু তার আগেই ওর বিয়ে ঠিক করে ফেললেন। ভাবি একটা কথা জিজ্ঞেস করি, নিশি কি আপনার মায়ের পেটের বোন? ভাবি এই কথা কেন বললেন? আমার মায়ের পেটের আপন 4 বোন। হ্যাঁ, নিশি আমার আপন বোন। না আসলে কিছু মনে করেন না, নিশিকে দেখলে মনে হয় না আপনাদের বোন চেহারায় কোন মিল নাই। আপনারা 3 বোন দেখতে অনেক সুন্দর, কি ফর্সা, আর নিশির গায়ের রং ময়লা। এই বাজারে কালো মেয়েদের কোন দাম নাই। না জানি বিয়ে দিতে কত ভোগান্তি শিকার হতে হয়। এটা আমাদের বিষয়ে আপনাকে ভাবতে হয় না। শ্যামলা দেখে কি আমার বোন পানিতে পড়ে গেছে? গায়ের রং ফর্সা হলেই বুঝি আপনাদের কাছে সে সুন্দর হয়ে যায়। আমাদের 4 বোনের মধ্যে নিশির চেহারা সব থেকে দেখতে সুন্দর, লাবণ্য ভাব বেশি। কি যে বলেন ভাবি, কালা মায়ের কোন দাম আছে নাকি? ছেলে মানুষ হইল খালি হীরা কালা ফর্সা সবই সমান। আমার ভাই কিছুদিনের মধ্যে বাহিরে যাবে, সোনার টুকরা ছেলে। ভাবে আপনাদের খুব মনে ধরেছে, আপনারা যদি চান নিশির বিষয়ে ভেবে দেখতে পারি। তবে কথা হলো কালা মায়া পর্যন্ত শ্বশুর বাড়ির লোকেদের মন জয় করতে হবে। নিশিকে এত সকালে বিয়ে দেওয়ার কোন ইচ্ছা নাই। আমাদের সবার ইচ্ছা ও ডাক্তারি পড়বে। কালা মায়া এত পড়িয়ে কি লাভ? বয়স থাকতে বিয়ে দিয়ে দেন পরে, কিন্তু পস্তাবেন পাত্র খুঁজে পাবেন না। আমার ভাই পাত্র হিসাবে খুব ভালো। আপনাদের ছেলেরে তেমন কিছু দেওয়া লাগবে না, সুইডেন যাওয়ার খরচটা দিলে হবে। আর মেয়ে পক্ষরা এমনিতে ঘর সাজিয়ে দেয়, উপহার হিসেবে ঘরটা সাজিয়ে দিলেন হবে। ভাবে আপনি এখন আসতে পারেন, আমার বোনের গায়ের রং নিয়ে আমরা অখুশি না। আপনার সোনার টুকরা ভাইকে অন্য কোথাও বিয়ে দিয়ে সোনার হরিণ নিয়ে আসেন।
আপনি যে শিক্ষিত আপনার কথায় তা বোঝ যায় না, মন মানসিকতা চেঞ্জ করেন। আর কোন কথা না এবার আসেন। নিজের অজান্তে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এতক্ষণ আপুর আর পাশের বাসার ভাবির কথা শুনতেছিলাম। এতদিন মেয়ে হয়েছি দেখে কথা শোনা লাগতো, এখন কালো মেয়ে বলে অপমানিত হতে হয়। আল্লাহ আর কত ছোট করবে মানুষের কাছে। আল্লাহ ধৈর্য ধরার শক্তি দেও, যেন হতাশ হয়ে কোন ভুল কাজ না করে বসি। কিছুদিন আগে একটা কবিতা শুনেছিলাম। আমি এক সাধারণ মেয়ে, রং যদিও কালো, চোখ কালো হরিণ ন্যায়, লোকে বলে দেখতে বেশ ভালো। শুনেছি যেদিন নাকি জন্মেছিলাম, ঠাকুর মার মাথায় ছিল হাত, বিলাপ করে বলেছিল করবো কি করে এই মেয়েকে বার। যেমন যেমন বয়স বাড়ে কাটছে তো সময় মেলা, সবার চোখে দেখতে পাই রংটার অবহেলা। যে আসছে সেই দিচ্ছে উপদেশের পাহাড়, কোলা মেয়ের কেমন হবে আচার বিচার। ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি প্লাস পেয়েছি। 3 ডক্টরস মেডিকেল কোচিং ভর্তি হয়েছি, পড়াশোনার অনেক চাপ, 7 মাস হলো গ্রামে যায় না। কতদিন মাকে দেখি না, মা খুব রেগে আছে। আজ 9 মাস পরে মায়ের কবর। জিয়ারত করছি। মা, আমি ডাক্তারিতে চান্স পেয়েছি খুলনা মেডিকেল কলেজে। মা গো, তোমাকে দেখতে আসি না এই জন্য তুমি খুব রাগ হয়ে আছো। আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্য আসতে পারিনি। কতদিন তোমার মুখটা দেখি না, আগে তো রোজ স্বপ্নে দেখা দিতে, এই কয়টা মাস একবারও আসনি। প্রতিদিন রাতে অপেক্ষায় থাকি তুমি আসবে, কিন্তু তুমি তো আসো না। আমার ঘুম ভেঙে যায়, নিঃশ্বাস নিতে পারি না মা, খুব কষ্ট হয়। মা গো, আমি তোমায় একবার দেখতে চাই, একবার কথা কইতে চাই গো মা। তুমি কথা বলবে না আমার সাথে? মধুর আমার মায়ের হাসি, যাদের মুখে ঝরে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। দেখতে দেখতে 18টি বছর কেটে গেল। আজ মায়ের 18তম মৃত্যু বার্ষিকী। এই দিনটাতে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন দূর আকাশে। চোখ বন্ধ করলে মায়ের হাসি মাখা মুখটা ভেসে আসছে। মা আজ অনেক খুশি, হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছি। মা গো, তুমি দেখতে পাচ্ছ, আজ তো তোমার গর্ব করার দিন। তোমার মনের আশা পূরণ করেছি। তুমি না সব সময় বলতে আমাদের গ্রামে একটা হাসপাতাল থাকলে ভালো হতো। দেখ মা, গ্রামে তোমার নামে হাসপাতাল তৈরি করেছি। এখানে গরিব অসহায় লোকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। গ্রামের মানুষ সবাই খুব খুশি। এখন আর কাউকে বিনা চিকিৎসা মরতে হবে না। আর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য শহরে নেবার পথে মারা যাবে না। মাও শুধু হাসপাতাল না, গ্রামের তোমার নামে বড় মেজো আপু আর ছোট আপু মিলে কলেজ তৈরি করেছে। এখন আর ছাত্র ছাত্রীদের কষ্ট করে 7 মাইল দূরের কলেজে পড়তে যেতে হবে না। আমি চোখ বন্ধ করলেই তোমার চাঁদ মাখা মুখটি দেখতে পাচ্ছি। তুমি অনেক খুশি হয়েছো, তাই না? জানি না কোন ভালো কাজের জন্য আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিয়েছে। তুমি মারা যাবার পরে প্রতিদিন তোমার জন্য কাঁদতাম, আর মনে মনে বলতাম আল্লাহ যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয়। মা, দেখ, আল্লাহ আমার কথা শুনেছে, সত্যি সত্যি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই দেখো আমার মেয়ে হিয়া, দেখতে অবিকল ঠিক তোমার মতো হয়েছে। ওর মাঝে এখন আমি তোমাকে খুঁজ পাই। কখনো ভাবিনি আমার কপালে এত সুখ লিখেছে আল্লাহ। কালো দেখে সবাই যখন অবজ্ঞা করতো, খুব ডিপ্রেশনে ভুগতাম। আশা ছেড়ে দিয়েছিলাম, সুখের পাখিরা আমার জীবনে দেখা দেবে না। সারা জীবন হয়তো আমাকে একাই থাকা লাগবে। নিজেকে সেভাবে তৈরি করতেছিলাম। 2009 সালে 25শে মে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আঘাত আনে ঘূর্ণিঝড় আয়লা। এই ঝড়ে 1000-এরও বেশি মানুষ মারা যায়। সাতক্ষীরা উপকূলে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 59 জন মানুষ মৃত্যু বরণ করে, আহত হয় 7000-এরও বেশি মানুষ। আয়লায় ক্ষতিগ্রস্ত হয় 3 লক্ষ-এরও বেশি মানুষ। আমরা মেডিকেলে টিম নিয়ে যাই সাতক্ষীরা উপকূলে চিকিৎসা প্রদানের জন্য। মেজর আবির আদনান সাথে ওখানে বসে পরিচয় হয়। ওরা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল। শুরু হয় একসাথে দুজনের একসাথে পথ চলা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, তারপর বিয়ে। একটা সময় আমার চোখ দিয়ে পানি বের হতো কষ্টে।
আর এখনো আমার চোখ দিয়ে পানি বের হয় তবে সুখে। শুধু কষ্টে মানুষ কাঁদে না, সুখেও কাঁদে। এই মানুষরা আমাকে এত বোঝে, ওরে কখন মুখ ফুটে কিছু বলতে হয় না। আমার চোখ দেখে বুঝে নেয় আমার চাওয়া পাওয়াগুলো। আদনানের দু চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে। ঘর পোড়া গরু যেমন আকাশে সিঁদুর দেখলে ভয় পায়, আমার খুব ভয় হয় মা, এত সুখ আমার কপালে সইবে তো। মাগো, তুমি মরে যাবার পরে বড় আপু আমাকে কখনো বুঝতে দেয়নি আমার মা নেই। বুক দিয়ে আগলে রেখেছে, একদিকে বোনের স্নেহ, অন্যদিকে মায়ের ভালোবাসা আপু একাই আমাকে দিয়েছে। আর এখন আদনান একটা সুখের স্বর্গ উপহার দিয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। যেন মা আমার মেয়েটা বড় আপুকে ছাড়া কিছুই বোঝে না। সবাই ভাবে আমি না বড় আপু হিয়ার মা। আমি যদি মরেও যাই আমার কোন দুঃখ থাকবে না, কোন চিন্তা থাকবে না, বড় আপা কোন দিন মায়ের অভাব বুঝতে দেবে না। আমাকে যেমন ভালোবাসা দিয়ে আগলে রাখেছে, হিয়াকেও একইভাবে রাখবে। মাগো, আমি অনুশোচনা শেষ হয়ে যাচ্ছি। আমি রাগ হয়ে বাবাকে বলেছিলাম মৃত্যুর পরেও বাবার মুখ দেখব না। আল্লাহ সত্যি আমার মনের আশা পূরণ করেছে। আমি মৃত্যু আগে সত্যি বাবার মুখটা দেখতে পাইনি। সিঙ্গাপুরে 2 সপ্তাহের জন্য কনফারেন্স গিয়েছিলাম। আমি অনেক বেশি অন্যায় করেছি বাবার সাথে, শত হলেও সে আমার জন্মদাতা পিতা ছিল। তবে মনে একটাই সান্ত্বনা, আপুরা কেউ মুখ ফিরিয়ে নেয়নি। মা, আমি তোমার কাছে পারমিশন চাই, গত 2 বছর হলো বাবা মারা গেছে, আমি একবারও বাবার কবর জিয়ারত করতে যাইনি। আমি যেতে চাই। খন্দকার বাড়ির আগের ধন জোর আসার নাই। এই 20 বছরে অনেক পরিবর্তন ঘটেছে। খন্দকার বাড়ি এখন অন্ধকার বাড়িতে পরিণত হয়েছে। বাবা, কতদিন দেখি না তোমায়। কেউ বলে না মানিক কোথায়, আমার বুকে আয়। দেখতে দেখতে কখন যে 20 বছর পার হয়ে গেল। গত 20 বছর একবারের জন্য আদর পাইনি, বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, কখনো বাবার পরম স্নেহের হাতটি আমার মাথায় বুলিয়ে দিতে দেখিনি। একবারের জন্য বলতে পারিনি আমিও বাবা তোমার সাথে সুখ দুঃখের ভাগিদার হতে চাই। আমার সামনে যখন কোন বন্ধুদের তার বাবার গল্প করতে শুনি, তখন বুকের এক কোণে কেমন যেন ব্যথা অনুভব হয়। ব্যথাটা কেমন বুঝতে চাই, কিন্তু পারি না বাবা। কোনটা বাবার কবর চেনা যাচ্ছে না। কবরের উপর ঘাস লতাপাতা হয়ে পড়ে গেছে। কবরের উপরে গরু ছাগল ঘাস খাচ্ছে। বাবা, তোমার বংশের প্রদীপ কোথায়, যার জন্য এত কিছু ঘটে গেল, যার জন্য তুমি এত স্বার্থপর বনে গেলে। তোমার ছেলে, তোমার বংশ প্রদীপ কি তোমার মান সম্মান ধরে রাখতে পেরেছে বাবা? খোঁজ নিয়ে জানলাম, ইটের ভাড়াটা তোমার শালারা দখল করে নিয়েছে। রাইস মিলটা ম্যানেজার চাচা কিনে নিয়েছে। তোমার নামের জমি জমা কিচ্ছু নেই, সব তোমার গুণধর ছেলে বিক্রি করে, জুয়া খেলে, নেশা করে, শেষ করে ফেলেছে। এখন যাত্রাপালার মেয়েদের নিয়ে পড়ে থাকে। এখন শুধু এই বাড়িটাই সম্বল, কবে যেন এটাও বিক্রি করে দেয়। তুমি নিজের চোখে গিয়েছিলে তোমার ছেলের অধঃপতন। ওই ছেলের জন্য তুমি হার্ট অ্যাটাক করলে। ছেলে ছেলে করে তুমি আমাদেরকে পর করে দিলে, আর সেই ছেলেই তোমাকে মৃত্যু দিকে ঠেলে। শুনেছি ছোট মায়ের ক্যান্সার হয়েছে। বিনা চিকিৎসা মৃত্যু পথযাত্রী, তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদের ছেলে। ছোট মা তার ভাইদের কাছে গিয়েছিল, তারাও দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ জানে না এখন কোথায় আছে। তোমার মেয়েরা না থাকলে হয়তো তোমার ছোট মায়ের মতো করুণ পরিণতি হতো। আপুরা তোমার চিকিৎসা, সেবা, যত্ন সবকিছু করেছিল। মনে শুধু এতটুকু সান্ত্বনা, মৃত্যু আগে তুমি তোমার মেয়েদের ভালোবাসা পেয়ে মৃত্যুবরণ করেছিলে। বাবা, তোমার তো নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত ছিল, কারণ আমার নবীজিরও 4টা কন্যা ছিল, আর তোমারও 4টা কন্যা সন্তান ছিল। বাবা, তুমি আমার নবীজির আদর্শ মেনে চলনি। তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মেনে চলতে, তাইলে জীবনে এমন হতো না। বাবা, তোমার মান সম্মান ধুলায় মেশেনি। তোমার বংশ তোমার ছেলে রক্ষা করতে না পারলেও তোমার মেয়েরা পেরেছে। মানুষ তোমার মেয়ের জন্য তোমাকে সম্মান করবে। এখন দায়িত্ব বাবার আগে সম্মান ফিরিয়ে দেওয়া।
লোকাজন ঠিক করেছি বাবার বন্ধ হওয়া মসজিদ মাদ্রাসা ঠিক করে পুনরায় আবার চালু করব। যদি সঠিকভাবে করতে পারে তাহলে ছেলে আর মেয়ে কি দুজনে সমান। মেয়েরাও পারে বাবা মায়ের সম্মান বৃদ্ধি করতে, বুড়ো বয়সে বাবা মায়ের চলার পথে লাঠি হতে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কত বড় সম্মানের আসনে আল্লাহ নারীদেরকে দিয়েছে। আমার মানুষরাই নারীদের সম্মান করতে জানি না। সাম্যের গান গাই। কাজী নজরুল ইসলাম। আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এল বাপতাপ বেদনা অসুবাই, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়াকে তোমা কয় নারী হয়ে জ্ঞান, তবে বলে আদিপাপী নারী নহে সে যে নর শয়তান। অথবা ভাব যে শয়তান যে নর নহে নারী হনে ক্লিপসে, তাই সে নর ও নারীদের সমান মিশিয়ে রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রোষ মধু গন্ধ নির্মল। তাজমহলের পাথর দেখেছ দেখিয়েছ তার প্রাণ, অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে শাহজাহান। সমাপ্ত।